আজকে ক্লাস করতেছেন, গত ক্লাসে ছিলেন না, এরকম কেউ আছেন? জি স্যার, আমি আছি। আপনি গত ক্লাস করেন নাই না? জি না স্যার, আমি করি নাই। আচ্ছা ঠিক আছে, শেষে সামারি করে দিব, নোট করে নিন। ঠিক আছে? গত ক্লাসে যা পড়াছিলাম তাও ছোট করে সামারি করে দিব। জি থ্যাংক ইউ। আপনারা নোট করে নিন। আমরা মনে হয় গত ক্লাস 105 নাম্বার সেকশন পর্যন্ত পড়াইছিলাম সাক্ষ্য আইনের প্রমাণের দায়িত্ব নিয়ে। আর আপনারা যারা নোট করছেন তারা একটু আপনাদের গ্রুপে দিয়ে দিয়েন, যিনি গত ক্লাস পান নাই ওনারও ডিটেলস করতে একটু সুবিধা হবে। এরপরে আসি আমাদের 106 নিয়ে, যে ঘটনা বিশেষভাবে কারো গোচরে থাকে তা প্রমাণের দায়িত্ব। যে ঘটনা বিশেষভাবে কারো গোচরে থাকে তা প্রমাণের দায়িত্ব। গোচরে থাকা বলতে জ্ঞানে থাকা, নলেজে থাকা। আপনার রিটেন ইংলিশটা হচ্ছে উইথিন নলেজ। আমাদের 106 নাম্বার সেকশনে বলতেছে যার উইথিন নলেজে থাকবে, থাকার কথা, সেটা প্রমাণের দায়িত্ব তার। তাইলে এই জিনিসটা কি একটু উদাহরণ দিয়ে যদি বলি, আমরা রেলে ভ্রমণ করি না, রেলে ভ্রমণ করতে আমাদের কি লাগে? আপনার টিকিট লাগে। হ্যাঁ, রেলে ভ্রমণ করতে আমাদের টিকিট লাগে। এখন আপনার চেকার আসলো, টিটি আসলো, সে আমার কাছ থেকে কি দেখতে চাচ্ছে? টিকিট দেখতে চাচ্ছে। আমি যে আপনার টিকিট নিয়ে রেলে চড়তেছি, এটা প্রমাণের দায়িত্ব আমার। তার মানেটা কি? এই রেলের টিকিট কোথায় আছে, আমি কাটছি কিনা, এটা আমার জ্ঞানে থাকার কথা, এটা আমার গোচরে থাকার কথা, যেহেতু আমি রেলে চড়তেছি। এটাকে কি বলতেছে? আপনার কোন ঘটনা যখন বিশেষ করে কোন ব্যক্তির অবগতির মধ্যে থাকে তখন সে ঘটনা প্রমাণ করার দায়িত্ব সেই ব্যক্তির উপর ন্যস্ত থাকে। তাইলে আমি যে রেলে ভ্রমণ করতেছি, রেলের যাত্রী, আমাকে টিকিট কাটতে হবে, সাথে টিকিট রাখতে হবে। আপনার টিকিট চেক করতে আসলে টিকিটটা দেখাতে হবে। এই যে আমি টিকিট কেটে রেলে চড়তেছি, সেটা প্রমাণের দায়িত্ব রেলের যাত্রীর। যেহেতু এই টিকিট কার কাছে আছে, কোথায় আছে, এই জ্ঞান যিনি ভ্রমণ করতেছেন তার থাকার কথা। তাইলে আইনে বলতে, এটা তো উদাহরণ থেকে বললাম, আইনে বলতেছে কি কোন ঘটনা যখন বিশেষ করে কোন ব্যক্তির অবগতির মধ্যে থাকে তখন সেই ঘটনা প্রমাণ করার দায়িত্ব সেই ব্যক্তির উপর ন্যস্ত থাকে। এরপর হচ্ছে 30 বছরের মধ্যে যে ব্যক্তি জীবিত বলে জ্ঞাত আছে তার মৃত্যু প্রমাণের দায়িত্ব। 107 নম্বর সেকশনে হচ্ছে 30 বছরের মধ্যে যে ব্যক্তি জীবিত আছে বলে সবাই জানে। কেউ যদি বলে সে মৃত, তাহলে সেটা প্রমাণের দায়িত্বটা কার কার হবে? এটা প্রমাণের দায়িত্ব কার হবে? স্যার, যিনি মারা গেছেন উনি, ওনার দায়িত্ব স্যার। যিনি মারা গেছেন ওনার দায়িত্ব না, ব্যক্তির দায়িত্ব না। যে দাবি করতেছে আপনার যে ওই ব্যক্তি মারা গেছে, তার ব্যাপারটা আর একটু ভালো মতো বুঝুন। প্রথম কথা হচ্ছে আপনার 30 বছর ধরে যে ব্যক্তি জীবিত আছে বলে সবাই জানে না, যে ব্যক্তি 30 বছর ধরে জীবিত আছে বলে সবাই জানে। এই কন্ডিশনের উৎপত্তি কখন হয় জানেন? যখন আপনার ব্যাপক হারে কিছু মানুষজন মারা যায়, কোনো যুদ্ধ বিগ্রহ হয়, সবকিছু, তখন কিছু মানুষ নিখোঁজ হয়ে যায় না? জি স্যার। এই যে নিখোঁজ হয়ে যায়, এখন আমরা সবাই জানতেছি কি ওই মানুষটা ওই যুদ্ধে ওই বিশেষ ক্রান্তিকালে নিখোঁজ হয়নি, সে জীবিত আছে। এবং আমরা দেখতেছি কি সে এই যে 25-30 বছর ধরে জীবিত, আমরা সবাই জানি। এখন কোন একটা ঘটনাক্রমে পরবর্তীতে মোকদ্দমায় একজনে দাবি করে বসলো কি না সে মারা গেছে, তাহলে এইটা প্রমাণ কে দিবে? যারা জীবিত আছে জানে
তারা না, যারা যে ব্যক্তি দাবি করতেছে মারা গেছে, ওই ব্যক্তি মারা গেছে, প্রমাণ দিতে হবে ওনাকে। এটা হচ্ছে আপনার 107 নাম্বার সেকশন। এরপরে 108। 108টা হচ্ছে আসলে 107 এর বিপরীত। 107 মনে রাখবেন 30 বছর ধরে, একটু মিউট হয়ে শুনেন। হ্যাঁ, 107 মনে রাখবেন 30 বছর ধরে, 108 হচ্ছে 7 বছর ধরে। মনে রাখতে হবে আমাদের 7 বছরটা কি। আমরা সবাই জানি একজন ব্যক্তি 7 বছর ধরে নিখোঁজ বা মারা গেছে, তার কোনো খোঁজ নেই, অথবা সে মারা গেছে, কোনো খবর পাওয়া যায়নি, আমরা সবাই সেটা জানি। কিন্তু একজনে দাবি করলে কি না সে জীবিত, সে কি জীবিত, তাহলে সে যে জীবিত আছে এই প্রমাণ কার দিতে হবে? যিনি বেঁচে আছে বলে দাবি করতেছে তাকে প্রমাণ দিতে হবে। না, যিনি 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 বেঁচে আছে বলে এই লোক দাবি করতেছে তাকে প্রমাণ দিতে হবে। এই যে 30 বছর ধরে মৃত, আপনার 30 বছর ধরে জীবিত, 7 বছর ধরে মৃত, এই কন্ডিশন গুলো আসলে কেন আসে? যাদেরকে জীবিত দাবি করা হয়, যাদেরকে মৃত দাবি করা হচ্ছে, তাদের সম্পত্তি ভাগ বাটোয়ারা করার জন্য এই জিনিসগুলো লাগে। এটা মাথায় রাখবেন। একজন ব্যক্তি যদি মারা না যায়, তাহলে তার সম্পত্তির উত্তরাধিকারী কি কেউ হতে পারবে? বলেন, তার সম্পত্তির উত্তরাধিকারী হতে পারবে কেউ? পারবে না। এই যে আমাদের ইলিয়াস আলী নিখোঁজ হয়ে গেছিল, সে কি জীবিত আছে নাকি মৃত আছে, এটা যতক্ষণ আপনার কোর্ট থেকে কনফার্ম করবে না ততক্ষণ তার সম্পত্তি আইনত ভাগ বাটোয়ারা করা যাবে না। তাহলে এই দুইটা সেকশনের উদ্যোগ হয়েছে 107, 108। তাদের সম্পত্তির উত্তরাধিকারী কারা হবে বেসিক্যালি এটা নির্ণয়ের জন্য। আর 108 এর গুরুত্ব আরো বেশি। 108 এর গুরুত্ব বেশি কি জন্য জানেন? যদি কোনো মহিলা নিখোঁজ না হয়ে কোনো পুরুষ নিখোঁজ হয়, সাধারণত মহিলা তো নিখোঁজ কম হয়, নিখোঁজ হয় পুরুষ, তখন সেই মহিলা কি করতে পারবে? পুরুষ যদি বিবাহিত হয়, ওনার যদি 7 বছর ধরে কোনো খোঁজ না থাকে, উনি যদি মরে যায়, তাহলে ওনার ওয়াইফ কি করতে পারবে? পরবর্তীতে আরেকটা বিয়ে শাদী করতে পারবে। তার স্বামী জীবিত থাকা অবস্থায় সে বিয়ে শাদী করতে পারবে না যদি তাকে ডিভোর্স দেওয়া না হয়। এখন মনে করেন ওই পুরুষ আপনার 7 বছর ধরে নিখোঁজ, মৃত, তখন বলতেছি আইনত সে বিয়ে শাদী করতে পারবে যেহেতু তার স্বামী নিখোঁজ ইত্যাদি। এখন এরপরে দেখা গেল সে বিয়ে শাদী করলো। হ্যাঁ বলেন। জি স্যার, ওইটাই। এরপরে দেখা গেল সে বিয়ে শাদী করলো। বিয়ে শাদী করার পরে এই যে জামাইয়ের আত্মীয় স্বজন বা তার পূর্ব জামাইয়ের আত্মীয় স্বজন, তারা দাবি করতেছে কি তার হাজবেন্ড বেঁচে আছে। তাহলে এই প্রমাণ কার দিতে হবে? যারা দাবি করতেছে তাদের প্রমাণটা দিতে হবে যে ওই মহিলার হাজবেন্ড বেঁচে ছিল বা বেঁচে আছে। ঠিক আছে? তাইলে 107, 108। এরপরে 9, 10, 11 এই তিনটা সেকশন মোটামুটি সোজা। 9 হচ্ছে আপনার অংশীদারদের মধ্যে, জমিদার ও প্রজার মধ্যে, মালিক ও প্রতিনিধির মধ্যে যে সম্পর্কটা, এটা প্রমাণের দায়িত্ব কার? অংশীদারদের মধ্যে। অংশীদার বলতে আসলে অংশীদারি ব্যবসা বাণিজ্য আছে না আমাদের গ্রামে গঞ্জে দেখি, এই যে বড় বড় পুকুর যেগুলো আছে এগুলো সাধারণত বিভিন্ন অংশীদারের হয়ে থাকে। এরপর আরো ব্যাপকভাবে চিন্তা করলে আমরা যে আপনার ইয়েতে পড়তাম, ওই অ্যাকাউন্টিং এ পড়তাম, অংশীদারি কারবারের অঙ্ক করা, 2-4 জনে মিলে আপনার ব্যবসা বাণিজ্য করা, এগুলো সবগুলো হচ্ছে আপনার অংশীদারগণের মধ্যে। এরপরে জমিদার প্রজা তো আমরা বুঝি, এই যে যাদের বিস্তর জমি জমা আছে, তারা এই জমি জমা নিজেরা চাষ না করে প্রজাদের মাধ্যমে চাষবাস করায়। এরপরে আপনার মালিক প্রতিনিধি, এই যে কোন একটা দোকান, তার ম্যানেজার, তাইলে
দোকানের মালিক আর ম্যানেজারের সম্পর্ক, এগুলো প্রমাণ করার দায়িত্ব কার? এই সম্পর্ক প্রমাণ করার দায়িত্ব কার? এক্ষেত্রে আপনার প্রমাণ করার দায়িত্ব কার? এই সম্পর্ক নেই অথবা এই সম্পর্কের অবসান হয়েছে, এটা আপনার যে দাবি করবে প্রমাণ করার দায়িত্ব হচ্ছে তার। এই যে আপনার অংশীদার ছিল কিনা, জমিদার প্রজা তারা ছিল কিনা, মালিক প্রতিনিধি ছিল কিনা, তাহলে এই ক্ষেত্রে এই সম্পর্ক প্রথমে যিনি দাবি করতেছেন এই প্রমাণ তার দিতে হবে, অথবা যিনি অবসান হয়ে গেছে দাবি করতেছেন তাদের মধ্যে যে অবসান হয়েছে এটা সে প্রমাণ দিবে। আপনি কি স্যার স্ক্রিন শেয়ার করছেন? বুঝি নাই। আপনি কি স্যার স্ক্রিন শেয়ার করছেন? আমরা দেখতে পাচ্ছি না নাকি করেন নাই সেটা বলতে পারছি না, আমি স্ক্রিন শেয়ার করি নাই। ও আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে তাহলে স্যার। আপনারা হালকা পাতলা নোট করেন যে স্ক্রিন শেয়ার করা লাগবে না। আর জি, জি। এমনিতে তো আপনারা কোন বই থেকে পড়েন তো জানি না, মাথায় রাখবেন বিয়ার এক বই থেকে যদি একেবারে পড়ে ফেলেন তাহলে সারা জীবনের জন্য একবারে পড়া শেষ। আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আপনারা শুনতে শুনতে শিখা হয়ে যাবে। এরপরে 109, এরপরে হচ্ছে 110। 110 বলতেছে মালিকানা প্রমাণের দায়িত্ব। মালিকানা প্রমাণের দায়িত্ব। আপনি মোটরসাইকেল চালায় কোথায় যাচ্ছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, পুলিশ সার্জেন্ট আপনাকে ধরলো, আপনি বললেন কি এই মোটরসাইকেল আপনার, পুলিশ সার্জেন্টটা বলতেছে না এই মোটরসাইকেল চোরাই, আপনি বলতেছেন এই মোটরসাইকেল আপনার। এই মোটরসাইকেল আপনার মুখে বললে হবে না, আপনাকে কি করতে হবে? দলিল দেখাতে হবে, ডকুমেন্টস দেখাতে হবে এই মোটরসাইকেল যে আপনার। তাহলে কি মালিকানার দাবি যে করবে সে যে মালিক সে প্রমাণ কে দিবে? মালিক পক্ষ দিবে স্যার, যিনি গাড়ির মালিক উনি দিবেন। হ্যাঁ, মালিক পক্ষে দিবে। এখানে আমরা প্রমাণের দায়িত্ব নিয়ে কথাবার্তা বলতেছি, আমরা মূলত সব প্রমাণের দায়িত্ব বুঝে নিব। এরপরে প্রশ্ন ওখান থেকে যেভাবে হবে সেই প্রশ্ন কিভাবে উত্তর দিবেন সেটাও শেষে বলে দিচ্ছি। এরপরে 11 বলতেছে সক্রিয় আস্থার সম্পর্ক। এই সক্রিয় আস্থার সম্পর্ক আছে কার? এই যে আমরা পড়াশোনা করতেছি শিক্ষক ছাত্র, এরপরে হচ্ছে অ্যাডভোকেট ক্লায়েন্ট, ডাক্তার রোগী, পিতা পুত্র, সমাজে এই ধরনের অন্যান্য সম্পর্ক যেগুলো আছে এগুলোকে বলতেছে আপনার সক্রিয় আস্থার সম্পর্ক। এখানে দায়িত্বটা কার বেশি? শিক্ষকের দায়িত্ব বেশি, অ্যাডভোকেটের দায়িত্ব বেশি, পিতার দায়িত্ব বেশি, এরপরে আপনার ডাক্তারের দায়িত্বটা বেশি। তো 111 নম্বর সেকশনে বলতেছে এই সক্রিয় আস্থার সম্পর্কের মধ্যে যে পক্ষের দায়িত্বটা বেশি, কোন ঘটনা প্রমাণের দায়িত্ব তাদের মধ্যে যদি কোনো বিরোধ হয়, কোন ঘটনা প্রমাণের দায়িত্ব ওই সিনিয়রের উপর বর্তাবে। কোন ঘটনা প্রমাণের দায়িত্ব কার উপর বর্তাবে? সিনিয়রের উপর বর্তাবে। আপনার উদাহরণ হিসাবে বলতেছে মক্কেল কর্তৃক অ্যাডভোকেটের কাছে কিছু বিক্রয়ের ব্যাপারে মক্কেল একটা মামলা দায়ের করে, উক্ত বিক্রয়ের ক্ষেত্রে সরল বিশ্বাস সম্পর্কে প্রশ্ন উত্থাপন করেছে। লেনদেনটিতে সরল বিশ্বাস প্রমাণের দায়িত্ব কার হবে? কার উপর ন্যস্ত হবে? আমার কথা কি শোনা যায়? জি স্যার, অ্যাডভোকেটের উপর। জি স্যার। অ্যাডভোকেটের উপর আপনাদের কথা বলতে হবে। আমরা যে ইনশাআল্লাহ ভবিষ্যতে এলএলবি পাস করে অ্যাডভোকেট হব, আমাদের কাজ হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমাদেরকে বলতে হবে, আর একটা হচ্ছে কারো কাছ থেকে শুনে লিখতে হবে। এই জিনিসটা মাথায় রাখবেন। অ্যাডভোকেটের মূল কাজ কয়টা? দুইটা স্যার। একটা হচ্ছে আপনাকে কোর্টে গিয়ে বলতে হবে আর একটা শুনে লিখতে হবে, উপস্থাপন করতে হবে, বলতে হবে। এরপর আপনি কোর্ট শেষ করে আসছেন, চেম্বারে আসছেন, ক্লায়েন্টের কথাবার্তা শুনে আপনাকে কি করতে হবে? এই জিনিসগুলো লিখতে হবে। কোর্টে, হ্যাঁ, এই জিনিসগুলো লিখে কোর্টে উপস্থাপন করতে হবে।
তাইলে মাথায় রাখবেন, ক্লাস যখন করবেন শুনবেনও, পাশাপাশি লিখে ফেলবেন, নোট করে ফেলবেন যতটুকু পারেন। এরপর আপনি বই থেকে মিলিয়ে নিবেন, আপনাদের যার যে বই আছে সেই বই থেকে একটু মিলিয়ে নিবেন, সাথে সাথে করে ফেলবেন। আজকে যে লেকচার শুনছেন একটু কষ্ট করে 1 ঘন্টা শেষে 10-15 মিনিট রেস্ট করে এরপর আর ঘন্টা খানেক আপনি পরিশ্রম করেন। সারা জীবনের জন্য এই টপিকস ভুলবেন না। তাইলে উদাহরণ হচ্ছে কি, এক্ষেত্রে মক্কেল কর্তৃক অ্যাডভোকেটের কাছে কিছু বিক্রয়ের ব্যাপারে মক্কেল একটি মামলা দায়ের করে। উক্ত বিক্রয়ের ক্ষেত্রে সরল বিশ্বাস সম্পর্কে প্রশ্ন উত্থাপন করেছে। লেনদেনটিতে সরল বিশ্বাস প্রমাণের দায়িত্ব কার উপর ন্যস্ত থাকবে? অ্যাডভোকেটের উপর ন্যস্ত থাকবে। যেহেতু সম্পর্কের মধ্যে অ্যাডভোকেট, ক্লায়েন্ট, মক্কেল, তার মধ্যে অ্যাডভোকেট সিনিয়র। এরপরে বলতেছে সদ্য বয়প্রাপ্ত পুত্র কর্তৃক পিতার কাছে কিছু বিক্রয়ের ব্যাপারে পুত্র একটি মামলা দায়ের করে। উক্ত বিক্রয়ের ক্ষেত্রে সরল বিশ্বাস সম্পর্কে প্রশ্ন উত্থাপন করেছে। লেনদেনটিতে সরল বিশ্বাস প্রমাণ করার দায়িত্ব কার উপর ন্যস্ত? অ্যাডভোকেটের উপরে স্যার। এখানে তো অ্যাডভোকেটের কথা বলি নাই, পিতার আবার- উপরে স্যার। আবার ও স্যার পিতার উপরে স্যার স্যার জি স্যার। গুড, পিতার উপরে ন্যস্ত, পিতার উপরে ন্যস্ত। এলে কি কি সম্পর্কের কথা বলছিলাম এখানে মূলাইনে কি বলে দেখেন। যে ক্ষেত্রে যে ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে এক পক্ষের সাথে অন্য পক্ষের সক্রিয় আস্থার সম্পর্ক বিদ্যমান, সেই ক্ষেত্রে উক্ত দুই পক্ষের মধ্যে কোনো লেনদেনের ব্যাপারে সরল বিশ্বাস সম্পর্কে যদি প্রশ্ন উঠে, তবে যে পক্ষ সক্রিয় আস্থার দ্বারা সম্পর্কিত সেই পক্ষের উপর সরল বিশ্বাস প্রমাণের দায়িত্ব ন্যস্ত হয়। প্রথম দিন বলছিলাম কি, আপনার একটা মামলায় দুইটা পক্ষ, বাদী বিবাদী। একটা মামলায় দুইটা পক্ষ, বাদী বিবাদী। যিনি আপনার আদালতের কাছে মামলা নিয়ে যান উনি হচ্ছেন বাদী, আর যার বিরুদ্ধে এই মামলাটা করা হয় সে হচ্ছে বিবাদী। যার বিরুদ্ধে মামলাটা করা হয় সে হচ্ছে বিবাদী। আর একটু যদি ভেঙে বলা হয়, মামলা করা হয় কিসের জন্য? হয় সম্পত্তির জন্য, না হয় কোনো অধিকারের জন্য। তাইলে আমার সম্পত্তি আপনার কাছে আছে, এটা আমি আদালতের কাছে দাবি করতেছি, আমি মামলা করছি, আমি হচ্ছে এই মামলার বাদী। আর আপনার কাছ থেকে যে আমি সম্পত্তি দাবি করতেছি মামলার মাধ্যমে, আপনি হচ্ছেন এই মামলার বিবাদী। তাইলে একটা আপনার প্রত্যেকটা মামলায় কয়টা পক্ষ থাকবে? দুইটা পক্ষ দুইটা থাকবে। পক্ষ স্যার। তাহলে সেই দুই পক্ষের মধ্যে এক পক্ষের সাথে অন্য পক্ষের সক্রিয় আস্থার সম্পর্ক বিদ্যমান। সেই ক্ষেত্রে উক্ত দুই পক্ষের মধ্যে কোনো লেনদেনের ব্যাপারে যদি সরল বিশ্বাস সম্পর্কে প্রশ্ন ওঠে, তবে যে পক্ষ সক্রিয় আস্থার দ্বারা সম্পর্কিত সেই পক্ষের উপর সরল বিশ্বাস প্রমাণের দায়িত্ব ন্যস্ত হয়। এই সক্রিয় আস্থার সম্পর্ক কার উপর নির্ভর করে? ঠিক উদাহরণ দিছিলাম আমরা, আপনার অ্যাডভোকেট ক্লায়েন্ট, পিতা পুত্র, ডাক্তার রোগী, এরপরে শিক্ষক ছাত্র। তাহলে যিনি সিনিয়র, শিক্ষক, অ্যাডভোকেট, পিতা, ডাক্তার, ওনাদের উপর এই লেনদেনের সরল বিশ্বাস সক্রিয় আস্থার সম্পর্ক এটা কি করে? আপনার প্রমাণের দায়িত্ব নির্ভর করবে। দিয়ে পড়ায়। এরপর আমাদের 112 নম্বর সেকশনে বলতেছে, বিবাহ স্থির থাকাকালে সন্তানের জন্মই তার বৈধতার চূড়ান্ত প্রমাণ। বিবাহ স্থির থাকাকালে সন্তানের জন্মই তার বৈধতার চূড়ান্ত প্রমাণ। মনে রাখবেন, সাক্ষ্য আইনে অনুমান 3 ধরনের। একটা হচ্ছে আপনার অনুমান করতে পারে, ম্যাপিজম, আরেকটা হচ্ছে অনুমান করবে, সেলফিজম, আরেকটা হচ্ছে চূড়ান্ত প্রমাণ, কনক্লুসিভ প্রুফ। শেষেরটাকে বলা হয় অখণ্ডনীয় অনুমান, যেটা খণ্ডনযোগ্য নয়। আদালত বিনা বিচারে ধরে নিবে এই জিনিসটা সঠিক। আর প্রথম যে হ্যাঁ, কনক্লুসিভ প্রুফ হচ্ছে আদালত অখণ্ডনীয় অনুমান, এটা খণ্ডনযোগ্য নয়, এটাকে খণ্ডাতে পারবে না, এটা প্রমাণের জন্য বলে না, এটা আদালত বিনা প্রমাণে ধরে নিবে এই জিনিসটা সঠিক।
এরপরে বাকি যে দুটো অনুমান আছে, অনুমান করতে পারে মেপ্রিজম আর অনুমান করবে শেলপ্রিজম, এই দুটো হচ্ছে খণ্ডনীয় অনুমান বা খণ্ডনযোগ্য অনুমান। এই দুইটা আপনার যতক্ষণ বিপরীত কোনো কিছু প্রমাণ না দিবে ততক্ষণ আদালত সত্য বলে ধরে নিবে। এখন আপনি তো একটা প্রমাণ দিছেন, আপনার বিরুদ্ধ পক্ষ আর একটা প্রমাণ দিবে না, সেই দোনোটা প্রমাণের উপর ভিত্তি করে আদালত ধরে নিবে কোনটা সত্য কোনটা মিথ্যা। তাহলে আপনি যদি চূড়ান্ত ভাবে প্রমাণ দেন এই যে 112 নম্বর সেকশনের মতো, তাইলে ওইটা আদালত বিনা প্রমাণে সত্য বলে ধরে নিবে। আর যদি অখণ্ডনীয় খণ্ডনযোগ্য প্রমাণ দেন তাহলে সেটা অপরপক্ষকে বলবে যে সে তো এই কথা বলতেছে, এই পক্ষ তো এই কথা বলতেছে, আপনার বক্তব্য কি, আপনার সাক্ষ্য কি, আপনার কথা বলুন। আর মেফিজমটা কি স্যার? মেফিজমটা মেপ্রিজম হচ্ছে অনুমান করতে পারে। এগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ। তবে আপনারা যারা পরবর্তীতে নেক্সট এলএলবি ফাইনাল দিবেন, আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গাটা ছিল এই প্রমাণের দায়িত্ব নিয়ে কথাবার্তা। তো 112 নম্বর সেকশনে কি বলে, বাট ডিউরিং ম্যারেজ কনক্লুসিভ প্রুফ অফ লিগিটিমেসি। এই যে এটা হচ্ছে আপনার তার বৈধতার চূড়ান্ত প্রমাণ কি হলে, যদি বিবাহ স্থির থাকাকালে সন্তানের জন্ম হয়। তবে এখানে দুইটা সত্য দিছে, হেডলাইনে তো বলে দিছে আপনার সে বৈধ সন্তান, কিন্তু ভিতরে গিয়ে দুইটা সত্য দিছি। একটা সত্য হচ্ছে তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক তো বজায় থাকতে হবে, এটা প্রথমেই বলে দিছি, হেডলাইনেই বলে দিছি। ভিতরে বলতেছে তাদের মধ্যে মিলনের পথ উন্মুক্ত থাকতে হবে। এরপরে বলতেছে ডিভোর্স হয়ে গেল যদি 280 দিনের মধ্যে হয়, ডিভোর্সের পরে তাও সে কি হবে, বৈধ সন্তান হবে। টোটাল ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, টোটাল ব্যাপারটা দাঁড়াচ্ছে বিবাহ স্থির থাকাকালে। তাহলে শুধু বিবাহ স্থির থাকলে হবে না, তাদের মধ্যে দেখা সাক্ষাতের সুযোগ থাকতে হবে। আপনার কি জানি বলে যে এখন দেখা গেল কি আমরা মধ্যপ্রাচ্যে কাজকর্মে চলে যাই, এখন দেশে বউ জামাই বিদেশি, আপনার গেল 2020 সালে, সে দেশে আসে নাই কোনোদিন, 25 সালে এসে বাচ্চা হলো, তাহলে কি এটা ওই বেটার বাচ্চা হবে? হবে না। তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক আছে কিন্তু তাদের দেখাশোনা বিধি ব্যবস্থা ছিল না, তাহলে কি সেটা বৈধ হবে না। তাদের মধ্যে মিলনের পথ উন্মুক্ত থাকতে হবে। এরপরে বলতেছে বৈবাহিক সম্পর্ক নেই, ভিতরে বলতেছে বৈবাহিক সম্পর্ক নেই, তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। এরপরে ডিভোর্স হওয়ার পরে তার আর বিয়ে শাদী হয়নি এবং 280 দিনের মধ্যে ওই সন্তানের জন্ম হয়েছে, তাইলে তাও ধরে নিবে কি সে তার পিতা হচ্ছে, তার সাথে ডিভোর্স হয়ে গেছে সে। এটাই হচ্ছে আপনার চূড়ান্ত প্রমাণ হিসাবে গণ্য। তাইলে আমাদের মূলত মনে রাখতে হচ্ছে তিনটা সত্য, একটা হচ্ছে বিবাহ স্থির থাকতে হবে, আর একটা হচ্ছে বিবাহ স্থির থাকলেও আপনার মিলনের পথ উন্মুক্ত থাকতে হবে। তারপরে বলতেছে বিবাহ স্থির থাকার দরকার নেই, ডিভোর্স হয়ে গেলেও চলবে। কোন ক্ষেত্রে? সেক্ষেত্র কি, সেক্ষেত্রে ওই সন্তানের জন্ম 280 দিনের মধ্যে হতে হবে। হ্যাঁ, এবং ওই সময়ে যাতে ওই মহিলা কাউকে বিয়ে শাদী না করে। তাহলে ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু প্রায় সময় আসে 112 নম্বর সেকশনের প্রশ্ন লিখিত পরীক্ষায় আপনার প্রায় সময় আসে এলএলবি ফাইনালে। এখানে কন্ডিশন স্যার একটু যদি স্যার ওই কন্ডিশন তিনটা বলতেন, বিবাহ স্থির ইয়াটা যদি একটু বলতেন। হ্যাঁ, একটা হচ্ছে বিবাহ স্থির থাকা, এরপরে পাশে লিখে রাখেন মিলনের পথ উন্মুক্ত থাকতে হবে, তাদের মধ্যে দেখা সাক্ষাতের বিধি ব্যবস্থা থাকতে হবে। ঠিক আছে? 3 নাম্বার হচ্ছে আপনার বিবাহ স্থির নেই, ডিভোর্স হয়ে গেছে, কিন্তু সে অন্য কোনোখানে বিয়ে শাদী করে নাই এবং 280 দিনের মধ্যে এই সন্তান জন্মগ্রহণ করছে, সেক্ষেত্রে ওই সন্তান বৈধ হবে। এখন সন্তানের বৈধতার প্রমাণ কিসের জন্য প্রয়োজন হয় এটা বলতে পারবেন কেউ? এই সেকশনে আপনার কিসের পরিচয় চাই?
কোন সন্তানের কি মায়ের পরিচয় চাচ্ছে, নাকি পিতার পরিচয় চাচ্ছে, নাকি কোন দম্পতির ছেলে সেই পরিচয় চাচ্ছে? এখানে কিসের পরিচয় বেসিক্যালি চাওয়া হয়? পিতার পরিচয় স্যার। পিতার পরিচয় চাওয়া হয়। কেন চাওয়া হয় পিতার পরিচয়? কারণ স্যার বাংলাদেশ হচ্ছে সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকায় মুক্ত। সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য লিঙ্গ তো আপনার দুনিয়াতে চলে আসলে সে কি পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ সেটা সবাই দেখবে। না, এটা হচ্ছে স্বামী স্ত্রীর সাথে ইয়া করার জন্য তো স্বামীর থাকতে হবে না, এটা তো বিয়া যিনি করবেন উনি চিটং এর নাকি? বারে কি চিটং এ আপনার বিয়া যিনি বলছেন? আমাদের চিটং এ সাধারণত আপনার কোনো কিছু বোঝাতে বিয়া শব্দটা ব্যবহার করে। বাংলাদেশে তো কোনো ডিস্ট্রিক্টে সাধারণত করে না। যা হোক, আপনাদের তো মতামত মোটামুটি চিন্তা করতেছেন। নাসির ভাই চট্টগ্রামের। চিটং এ? জি স্যার, নাসির। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। এরপরে বেসিক ব্যাপারটা হচ্ছে কি জানেন, এই পিতৃত্বের পরিচয়টা জানতে হয়। এই পিতার সহায় সম্পত্তি কে কে পাবে? আপনারা সংসপ্ত নাটক কেউ দেখছেন? অনেক বিখ্যাত নাটক ছিল 90 দশকে, সংসপ্তক, চট্টগ্রামের বাকলিয়ায় ঘটনা নিয়ে বা মুক্তিযুদ্ধকালীন সময়ের ঘটনা নিয়ে এই নাটক চিত্রিত ছিল। হুমায়ুন ফরিদী, সুবর্ণা মুস্তফা। জি স্যার খালেদ খান ছিল স্যার। খালেদ খানও ছিল মনে হয়, আরো কে খালেদ খানের কথা মনে নেই আমার, বড় করে খলিল ছিল ওই, তারপরে সুবর্ণা মুস্তফা, হুমায়ুন ফরিদী, খলিল, আর একজন নাম করাই ছিলেন ওই ফেরদৌসী মজুমদার। এরা হুমায়ুন আহমদ স্যারের স্যার লেখা না স্যার নাটকটা? হুমায়ুন আহমদ স্যারের। তো যা হোক, এটা নিয়ে আপনার এই নাটকটা আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিলেন। ওখানে আপনার যে বৈধ সন্তান হয় কিভাবে, অবৈধ হয় কিভাবে, তখনকার রাজা বাদশারা কি করতো, যখন সাক্ষ্য আইন প্রণীত হয় তখনের আর্থসামাজিক অবস্থা কিরকম ছিল, এখনের প্রেজেন্ট সিচুয়েশন আর তখনের সিচুয়েশনটা ভিন্ন ছিল। দেখা যেত কি আপনার রাজা বাদশাহ সমাজপতিরা বিভিন্ন দিকে শিকারে টিকারে যেত। এখন আপনি শিকারে গেছেন, চিটাগাং এর যিনি আছেন উনি কোথাকার? বোয়ালখালী। বোয়ালখালী, ভেরি গুড। আপনাদের বোয়ালখালীর দিকে পাহাড় আছে না? বোয়ালখালী রাঙ্গুনিয়া সীমান্তে জি জ্যেষ্ঠপুর আছে স্যার। জ্যেষ্ঠপুর আছে, পাহাড়ে গেছে শিকারে। এখন ওখানে কি করছে, পাহাড়ি মেয়ে একটাকে ভালো লাগছে, ওখানে বিয়ে শাদী করে 2-4 দিন থেকে সে চলে আসছে। যিনি শিকার করতে গেছিলেন রাজা বাদশাহ, আপনার কি তিনি বলে যে ইয়ে করে ওখানে বিয়ে শাদী করে 3-4 দিন থেকে 5-6 দিন, 1 সপ্তাহ, 10 দিন থেকে সে শিকার করে চলে আসছে, আর জীবনে কোনোদিন খোঁজ খবর নেয়। এখন ওখানে তার ছেলে একটা হয়ে গেছে, সে আসি তার সম্পত্তি দাবি করতেছে। তাহলে এটার প্রয়োজন, এই পিতৃত্ব নির্ণয়ের প্রয়োজন হয় কেন? তার সম্পত্তির উত্তরাধিকার কে হবে সেটার জন্য। আধুনিক কালে আমরা দেখছি যে আমাদের টেকনাফের এমপি ছিল না বদি, তার বিরুদ্ধে কক্সবাজারের একজনের মামলা করছে, সে বদির ছেলে হিসেবে। তারা ক্ষমতা থাকাকালীন অবস্থায় 2-3 বছর আগে মামলাটা করছিল 22-23 সালের দিকে। তাহলে এইগুলো সবগুলো আপনার 112 নম্বর সেকশন সাক্ষ্য আইনের এই ক্ষেত্রে প্রযোজ্য হবে, এটা মাথায় রাখবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন। আমরা যে সেকশন গুলো পড়ছি 101 থেকে 112, এই সেকশন গুলো আপনার খুবই গুরুত্বপূর্ণ দেওয়ানির জন্য, ফৌজদারির জন্য, সাক্ষ্য আইনের জন্য। এরপরে আপনাদের প্রশ্ন দেখিয়েন বিগত ইয়ারের, গত বছরের যদি প্রশ্ন দেখেন, এই বছরের আগের বছরের, ওখানে দেখবেন প্রশ্ন আছে প্রমাণের দায়িত্ব বলতে কি বুঝো, এরপরে এই মামলা প্রমাণের দায়িত্ব কার, তারপরে ইত্যাদি ইত্যাদি ওখানে প্রশ্ন আছে। কারো সামনে যদি গতবারের আগের বারের প্রশ্নটা থাকে, ওখানে প্রমাণের দায়িত্ব নিয়ে যে প্রশ্নটা আসছে ওইটা একটু পড়েন। আপনাদের সামনে গতবারের প্রশ্নটা আছে, গতবারের আগের বারের প্রশ্নটা এলএলবির। না স্যার, আমাদের কাছে নাই স্যার। কি বলেন? 21 সালের নাকি স্যার? জি স্যার 21 সালের প্রশ্নটা নাকি স্যার?
হ্যাঁ 2021 সালের সাক্ষ্য আইনে দেখেন প্রমাণের দায়িত্ব নিয়ে একটা কোয়েশ্চেন আছে। জি স্যার, কোশ্চেনের একটা প্রমাণের দায়িত্ব সম্পর্কে স্যার একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে হলো আপনার স্যার যে পক্ষ কোন দায়িত্বের বিষয়ে দাবি করবে প্রমাণের দায়িত্ব সেই পক্ষের উপর আলোচনা করতে হবে। তারপর হচ্ছে স্যার প্রমাণের ভার বা দায়িত্ব কাকে বলে? না স্যার, ওই যে প্রমাণের ভার বা দায়িত্ব কাকে বলে? হ্যাঁ, তারপর প্রমাণের দায়িত্ব বা ভার কাকে বলে? স্যার তারপরে আছে হলো প্রমাণের দায়িত্ব কার, মানে বৈধ সন্তানের চূড়ান্ত প্রমাণ, প্রমাণের দায়িত্বের পরিবর্তন বা অভিযুক্ত ব্যক্তির উপর প্রমাণের দায়িত্ব। তাহলে এই প্রশ্নের উত্তর কি যতটুকু আলোচনা করছি ওখান থেকে লিখতে পারবেন? জি স্যার, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ পারবেন। পারবেন না যে এরকম কেউ আছেন? আর একটু বোঝাই বলে ভালো হতো। একটা জিনিস বলি, আপনার পেটে খিদা মুখে লজ্জা দোনোটা হতে পারবে না, যে কোনো একটা হতে পারবে। ঠিক আছে, বিশেষ করে যারা আইনের ছাত্র তাদের জন্য এই নিয়ম আরো বেশি প্রযোজ্য। আপনার দোনোটা একসাথে থাকতে পারবে না, হয় এটা থাকবে না হয় ওইটা থাকবে। স্যার স্যার প্রশ্নটা আসছিল স্যার, প্রমাণের ভার কি, মামলা প্রমাণের দায়িত্ব এবং সাক্ষ্য উপস্থাপনের দায়িত্বের মধ্যে পার্থক্য দেখাও। হ্যাঁ, তাইলে প্রমাণের ভার বলতে কি বুঝো? একটা একটা আসি আমরা। প্রথম কথা হচ্ছে প্রমাণের ভার বলতে কি বুঝায়। তারপরে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর কিন্তু এর পরেই দিছে, মামলা প্রমাণের দায়িত্ব আর কি সাক্ষ্য প্রমাণের দায়িত্ব মধ্যে পার্থক্য কি। তাইলে সাক্ষ্য উপস্থাপনের দায়িত্বের মধ্যে পার্থক্য দেখাও। হ্যাঁ, সাক্ষ্য উপস্থাপনের দায়িত্বের মধ্যে পার্থক্য কি। তাইলে দুইটা জিনিস, একটা হচ্ছে মামলা প্রমাণ করার দায়িত্ব আর একটা হচ্ছে সাক্ষ্য উপস্থাপন করার দায়িত্ব। মামলা প্রমাণ করার দায়িত্ব কার, বা মামলা প্রমাণ বলতে আমরা কি বুঝতেছি? মামলা প্রমাণ করার দায়িত্ব হচ্ছে আপনার আদালতের কাছে মামলার রায় কামনা করবে তার প্রথমেই। তারপরে বলতেছে আপনার সাক্ষ্য উপস্থাপন না করলে 2 নম্বর সেকশন অনুযায়ী 102 অনুযায়ী সাক্ষ্য উপস্থাপন না করলে যে পক্ষ হেরে যাবে আপনার এই মামলার প্রমাণ দায়িত্ব তার। আর সাক্ষ্য উপস্থাপনের দায়িত্ব, সাক্ষ্য উপস্থাপন বলতে কি, আমরা যে একটা মামলা করছি সেখানে কে কে সাক্ষ্য দিবে, কি দিবে না দিবে, সেটা কে প্রমাণ, সেটার উপস্থাপনটা কে করবে। তাহলে এই সাক্ষীর নাম যারা দিবে মামলার বাদী বিবাদী, তারাই আপনার এই সাক্ষী উপস্থাপনের দায়িত্ব নিতে হবে। জি স্যার, ক নম্বর প্রশ্নটা ছিল স্যার, মামলা প্রমাণের দায়িত্ব কার উপর বর্তায়? আমি আসলে আমার ল্যাপটপ থেকে প্রশ্নটা খুলতেছি, ঠিক আছে, একটু স্লো যাচ্ছি বলতে এই কারণে। হ্যাঁ, এখানে আপনার প্রশ্ন আসে, হ্যাঁ আমি বলি প্রমাণের দায়িত্ব বলতে কি বুঝো। প্রশ্ন আসে আপনার প্রমাণের দায়িত্ব বলতে কি বুঝো, এরপরে প্রমাণের সাধারণ নিয়ম বর্ণনা করো। স্যার ক নম্বর প্রশ্নটা হচ্ছে স্যার, 21 সালে যেটা আসছিল স্যার, মামলা প্রমাণের দায়িত্ব কার উপর বর্তায়? যাই হোক, আমাকে একটু বলতে দেন, আপনারা শুনেন। প্রমাণের দায়িত্ব বলতে কি বুঝো, প্রমাণের ভার সম্পর্কিত সাধারণ নিয়মাবলী বর্ণনা করো, বৈধ সন্তানের চূড়ান্ত প্রমাণ কি। আপনারা প্রশ্নটা লিখে নিতে পারেন। প্রমাণের দায়িত্ব বলতে কি বুঝো, প্রমাণের ভার সম্পর্কিত সাধারণ নিয়মাবলী বর্ণনা করো, তারপরে হচ্ছে বৈধ সন্তানের চূড়ান্ত প্রমাণ কি। এরপরে বলতেছে মামলা প্রমাণের দায়িত্ব কার উপর বর্তায়, কখন অভিযুক্ত ব্যক্তির উপর প্রমাণের দায়িত্ব অর্পিত হয়। তারপরে প্রশ্ন হচ্ছে মামলা প্রমাণের দায়িত্ব ও সাক্ষ্য উপস্থাপনের দায়িত্বের মধ্যে পার্থক্য লিখো।
তাহলে এই পুরো টপিক যেগুলো আছে, যদিও বা সাক্ষ্য উপস্থাপনার দায়িত্ব নিয়ে এখানে কোনো কথাবার্তা নেই, আলোচনা নেই। সাক্ষ্য উপস্থাপনের দায়িত্ব সেটা ভিন্ন জিনিস, কিন্তু বলতেছে দুটোটার মধ্যে পার্থক্য কি। এখান থেকে বেসিক্যালি প্রশ্ন আসে এই আপনার ছোট ছোট লেস দিয়ে এই 6টা পার্ট। তো সবচেয়ে মজার ব্যাপার হলো প্রমাণের ভার সম্পর্কিত সাধারণ নিয়মাবলী বর্ণনা করো। এখানে বাকি সব প্রশ্নের উত্তর চলে আসে। প্রমাণের ভার সম্পর্কিত সাধারণ নিয়মাবলী বর্ণনা করো, এখানে আপনার বাকি সবগুলো প্রশ্নের উত্তর চলে আসে, শুধু সাক্ষ্য উপস্থাপনের দায়িত্ব কি জিনিস সেটা ছাড়া। মামলা প্রমাণের দায়িত্ব ও সাক্ষ্য উপস্থাপনের দায়িত্ব কি সেটা ছাড়া। তো সেই জিনিসটা সামনে স্যার আমরা কি উত্তরটা লেখার সময় স্যার ওই যে ধারাটা উল্লেখ করে দিব স্যার? হ্যাঁ, ধারা উল্লেখ করে দিয়েন। আপনার প্রমাণের দায়িত্ব বলতে কি বুঝো? প্রমাণের ভার সম্পর্কিত সাধারণ নিয়মাবলী বর্ণনা করো, বৈধ সন্তানের চূড়ান্ত প্রমাণ কি, এগুলো লেখার সময় আপনার মামলা প্রমাণের দায়িত্ব কার উপর বর্তায়, কখন অভিযুক্ত ব্যক্তির উপর প্রমাণের দায়িত্ব অর্পিত হয়, এই জিনিসগুলো যখন লিখবেন আপনি সেকশন গুলো দিয়ে দিবেন। এখানে লিখে রাখেন বৈধ সন্তানের চূড়ান্ত প্রমাণ যেটা, সেটা হচ্ছে 112 নম্বর সেকশন। বৈধ সন্তানের চূড়ান্ত প্রমাণ 112। এরপরে প্রমাণের ভার সম্পর্কিত সাধারণ নিয়মাবলী 101 থেকে 112। 101 থেকে 112। তারপরে মামলা প্রমাণের দায়িত্ব কার উপর বর্তায়, সেটা বেসিক্যালি হচ্ছে আপনার 101 থেকে 105 দিবেন। তারপরে দিবেন আপনার 109, 111, 112, 111, এই 5টা দিবেন। 6টা 7টা মামলা প্রমাণের দায়িত্ব কার উপর বর্তায়। এরপরে কখন অভিযুক্ত ব্যক্তির উপর প্রমাণের দায়িত্ব অর্পিত হয়। অভিযুক্ত ব্যক্তির উপর প্রমাণের দায়িত্ব অর্পিত হবে আপনার 102 নম্বর সেকশন, 105 নম্বর সেকশন। অভিযুক্ত ব্যক্তির উপর প্রমাণের দায়িত্ব বর্তাবে 102 নম্বর সেকশন, 105 নম্বর সেকশন। এরপরে মামলা প্রমাণের দায়িত্ব সাক্ষ্য উপস্থাপনের দায়িত্বের মধ্যে পার্থক্য লিখো। এই জিনিসটি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে স্পেশালি আলোচনা করে দিব। আমার আপনার চার্জে চলে যাবে কিছুক্ষণের মধ্যে। কোশ্চেনটা কি স্যার আমাদের পরীক্ষার জন্য স্যার ইম্পর্টেন্ট? হ্যাঁ, আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, থ্যাংক ইউ স্যার। এই প্রশ্ন বলছি, এই প্রশ্ন আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু সবগুলো যে আলোচনা করছি এখানে সবকিছুর উত্তর আপনাদের আছে। যে জিনিসটা নাই, মামলা প্রমাণের দায়িত্ব ও সাক্ষ্য উপস্থাপনের দায়িত্বের মধ্যে পার্থক্য। মামলা প্রমাণের দায়িত্ব এখানের মধ্যে আছে, কিন্তু দুটো সাক্ষ্য উপস্থাপনের দায়িত্বের মধ্যে যে পার্থক্যটা সেটা নেই। সেটা সহ পুরো প্রশ্নটা আপনার নেক্সট ক্লাসে সুন্দর করে গোছাই দিব। আপনারা যারা আজকে নেই তারাও, গত ক্লাসে যারা ছিলেন না তারাও থাকিয়েন, আজকে যারা আছেন তারাও থাকবেন, আর অন্যান্য যারা আছে তাদেরকেও নেক্সট ক্লাসে থাকতে বলবেন। এই প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসার সম্ভাবনা একেবারে 99%। যদি এখানে 3টা প্রশ্ন পড়েন, এখানে সাক্ষ্য আইনে 3টা প্রশ্ন পড়েন, ইনশাআল্লাহ 2টা প্রশ্ন পাবেন। একটা হচ্ছে প্রমাণের দায়িত্ব যেটা আছে ওইটা, আজকে যে প্রশ্ন বললাম এইটা। এরপরে হচ্ছে মৃত্যুকালীন ঘোষণা, তারপরে হচ্ছে জনশ্রুতি কোনো সাক্ষ্য নয়। বলে দিব আমি আপনাদেরকে কোন 3টা প্রশ্ন, এবং প্রথমে এই 3টা প্রশ্নই আপনাদেরকে আলোচনা করে দিব। একটা প্রশ্ন বেসিক্যালি আমাদের আলোচনা শেষ। নেক্সট ক্লাসে আমরা মৃত্যুকালীন ঘোষণা নিয়ে পড়াশোনা করব, এবং আপনারা নিজেরা একটু পড়াশোনা করে রাখতে পারেন। মৃত্যুকালীন ঘোষণা নিয়ে যে প্রশ্নটা আসে ওই প্রশ্নটা একটু দেখে নিন, কিভাবে প্রশ্ন আসছে, কি লিখবেন। সাক্ষ্য আইনের 32 নম্বর সেকশন আপনারা নিজেরা পড়া থাকলে, আপনার আলোচনা শুনলে ইনশাআল্লাহ আর বেশি লাগবে না, পরীক্ষার জন্য রাফ একটা প্রস্তুতি হয়ে যাবে। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? স্যার আমি ইলিয়াস আলীর বিষয়ে যে প্রসঙ্গটা উঠলো স্যার, একটু প্রশ্ন করতে চাচ্ছি স্যার এই বিষয়ে স্যার।
বলে ইলিয়াস আলী তো স্যার নিখোঁজ স্যার, রাষ্ট্র কিভাবে স্যার প্রমাণ করবে স্যার ইলিয়াস আলী নিখোঁজ? এইটাই স্যার প্রশ্ন স্যার। এটা আপনার বিচারকে প্রমাণ করবে। এটা রাষ্ট্র যারা দাবি করবে সে আছে কি নেই, ঠিক আছে, তাদের প্রমাণ দিতে হবে না। যে দাবি করতেছে তারই তো প্রমাণ দিতে হবে। মানে প্রসিডিং গুলো কি স্যার, কি মানে কিভাবে রাষ্ট্রকে প্রমাণ, এটা তো রাষ্ট্রপক্ষে ইয়ে হবে। এই ঘটনার সাথে যারা জড়িত ছিল, একটা জিনিস আপনাদেরকে বলি, রাষ্ট্রের ব্যাপক দায়িত্ব আছে এই সম্পর্কে। রাষ্ট্রের উপাদান কি আপনারা পড়ছেন, প্রথম পর্বে পড়ছিলেন রাষ্ট্রের উপাদান, আপনাদের পরীক্ষায় আসছিল মনে হয়। আইন বিজ্ঞানে আপনাদের পরীক্ষায় রাষ্ট্রের উপাদান আসে না? স্যার শাসন বিভাগ আছে স্যার, বিচার বিভাগ আছে স্যার। রাষ্ট্রের উপাদান, শাসন বিভাগ, বিচার বিভাগ, এগুলো তো আসতেছে পরে। একটা রাষ্ট্রে কি কি থাকে? রাষ্ট্রের উপাদান 4টি স্যার। হ্যাঁ বলেন, গুড। রাষ্ট্রের উপাদান 4টি, কি কি? নির্দিষ্ট এলাকা, আর সরকার, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, জনগণ, সরকার, জনগণ, সার্বভৌমত্ব। তারপরে নির্দিষ্ট ভূখণ্ড আর সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব, গুড। নির্দিষ্ট ভূখণ্ড, জনগণ, সরকার, সার্বভৌমত্ব। তাইলে এই সরকারের দায়িত্ব কি? এই অঞ্চলের সার্বভৌমত্ব বজায় রেখে জনগণের নিরাপত্তা দেওয়া, না? একটা নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে তার সার্বভৌমত্ব বজায় রেখে জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকার। তখন হচ্ছে এটা কার্যকর রাষ্ট্র। তাইলে আপনার সরকারের বর্তমানে যারা আছে তাদের এটা জবাবদিহি করতে হবে। ইলিয়াস আলী কোথায় গেছে না গেছে, বিষয় আসয় কি, এটা কার মাধ্যমে করবে, কিভাবে করবে, সেটার দায়িত্ব তাদের, যারা দেশ চালাচ্ছে তাদের, ঠিক আছে। তবে বেসিক্যালি ব্যাপার হচ্ছে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে, এই যে পুলিশের মহাপরিচালক, তারপরে কি জানি বলে যে বিএনপি কমিশনার যারা আছে, তাদেরকে কোর্টে ডাকাবে, তাদের থেকে জবাব চাইবে যে ইলিয়াস আলী সম্পর্কে তারা সর্বশেষ আইন শৃঙ্খলা বাহিনী কি জানে। এরপরে আপনার যারা মামলা করছে বা ইলিয়াস আলীর প্রতিনিধি যারা আছে তারা কি দাবি করে, তার উপর ভিত্তি করে কোর্টে ডিসিশন দিবে। বুঝতে পারছেন ইলিয়াস আলীর ব্যাপারটা কিভাবে মীমাংসিত হবে, এবং এটা তো একটা শেষ করতে হবে, এন্ড করতে হবে। জি স্যার, বুঝতে পারছি। আর সহায় সম্পত্তি গুলো বিলি বন্টন করতে হবে না? ইলিয়াস আলীরটা একটু কঠিন। এই যে হারিস চৌধুরী মারা গেল না, হারিস চৌধুরীর কথা তো শুনছেন আপনারা? জি স্যার, হারিস হ্যাঁ, হারিস চৌধুরীটা কিভাবে নির্ণয় করতেছে? তার লাশ কিনে ডিএনএ টেস্ট করে সবকিছু করে করতেছে। তাইলে এইভাবে করবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, পড়াশোনা করেন, ইনশাল্লাহ আলোচনা শুনিয়ে শুনতে শুনতে আমাদের কি হয়ে যাবে, আইন পড়া ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। জি স্যার, অনেক মোটামুটি ধন্যবাদ। একটা প্রশ্ন আপনাদেরকে ছোটখাটো করে শেষ করে দিলাম। জি স্যার, এরপরে তার কিয়দংশ, মৃত্যুকালীন ঘোষণা, জনশ্রুতিমূলক সাক্ষ্য, এই দুইটা জিনিস আপনারা একটু করে রাখলেন। আপনার 32 নম্বর সেকশন 59-60। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে অনেক সুন্দর একটা ক্লাস উপহার দেওয়ার বলেন। জন্য। বুঝিনি? অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদেরকে অনেক সুন্দর ক্লাস উপহার দেওয়ার জন্য। ঠিক আছে, আল্লাহ ভরসা, দোয়া করিয়েন।